পারছি না, ব্যথা লাগছে তো রাজ। রাজ ঠাস করে চড় বসিয়ে দেয় অধরার গালে। চড়টা এত জোরে ছিল অধরার ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রাজ অধরাকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। অধরা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য আর বলছে, প্লিজ ছেড়ে দাও বলছি। কি করছো এসব? তোমার পায়ে পড়ছি, আমার সর্বনাশ করো না, প্লিজ ছাড়ো। কি চাও তুমি আমার কাছে? আমার সতীত্ব হরণ করো না। অধরা রাজের সাথে পেরে উঠতেছে না। রাজ জোর করে অধরার শাড়ির আঁচল টেনে হিসেবে ছেড়ে ফেলেছে। বাবা মা কোথায় তোমরা? বাঁচাও আমাকে, এই কালপ্রিটটা আমার সাথে অসভ্যতামি করছে। অধরার চিৎকারে ড্রয়িং রুম থেকে সবাই অধরার ঘরের দরজায় এসে দাঁড়ালো। অধরা রাজের পায়ে ধরছে, তবুও রাজ ছাড়ছে না। রাজ যখন বুঝতে পারলো দরজার সামনে সবাই এসে গেছে, তখন রাজ অধরাকে ছেড়ে দিল। তুমি যদি এখন সবাইকে বলো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমার শাড়ির আঁচল আর জামাটা একটু ছিঁড়েছি, তা কেউ বিলিভ করবে না। কথাটা বলে মুচকি হেসে রাজ ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতেই অধরাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে রাজের বাবা ঠাস করে রাজের গালে চড় বসিয়ে দিয়ে বলল, এই জন্যই তোকে লেখাপড়া শিখিয়েছি। রাজ কোনো কথা না বলে চলে যায়। অধরা দরজা লাগিয়ে কাঁদতে থাকে। রাজ তার স্বপ্নগুলো নষ্ট করে দিল। তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা এখন আর তার নেই। কেন এমন করলো? সদ্য কাজলগুলো অধরার চোখের ভ্রু ছেড়ে গাল ছুঁয়ে যাচ্ছে। নতুন কালো পাড়ের নীল শাড়িটা আর আগের মতো নেই। নীলরাঙা কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অধরার স্বপ্নগুলোর মতো এক নিমিষেই সব কিছু হয়ে গেল। মাথার সিল্কি করা চুলগুলো আর আগের মতো নেই। জীবনটা যেন এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। সবাই চুপচাপ বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই, কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে ঝড় থেমে গেলে যে শান্ত আবহাওয়া বিরাজ করে সেই রকম। সব কিছু স্থবির হয়ে আছে। কেউ ভাবতেও ক্রোনার ধরে মেয়ে দেখতে এসে রাজ এমনটা করবে। রাজের বাবা আর অধরার বাবা ছোটবেলা থেকেই বন্ধু, আর তাই রাজ আর অধরার বিয়ে এজন্যই আজ কথা হচ্ছিল। এক পর্যায়ে ছেলে মেয়ে আলাদাভাবে কথা বলার জন্য যখন রুমে পাঠানো হয়, তখনই রাজ বিশ্রী ঘটনাটার জন্ম দেয়। অধরার বাবার মরে যেতে ইচ্ছা করতেছে। সে এই মুখ কিভাবে দেখাবে সমাজে? রাজের বাবা এসে অধরার বাবাকে বলল, বন্ধু আমাকে ক্ষমা করে দে, তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো উপায় তো নেই। বন্ধু আমি কি করব? আমার মরা ছাড়া কোনো উপায় নেই। এই মুখ সমাজে দেখাবো কি করে? কাল যখন রাস্তা দিয়ে যাব তখন লোকে বলবে, ওই দেখ ধর্ষিতার বাবা যাচ্ছে। বন্ধু কান্না করিস না, আজ এই মুহূর্তে রাজ আর অধরার বিয়ে হবে। কি বলছেন এসব? আমি আপনাদের হাতের পুতুল? যা ইচ্ছা তাই করবেন? মন চাইলে খেলবেন, না মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন? শোনেন, দরকার হলে গলায় দড়ি দিব, তবুও এই দুশ্চরিত্রাকে বিয়ে করব না। বাবা তুমি না করে দাও ওনাকে, আর বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। মারে চুপ কর, তুই কি তোর বাবার মরা মুখ দেখতে চাস? মারে তোর কাছে জীবনে কিছুই চাইনি, আজ বাবা হয়ে আমার সম্মান তোর কাছে ভিক্ষা চাচ্ছি। পারবি আমার সম্মান রাখতে? বিয়েটা তুই করে নে। বাবা তুমি অমন করে বলো না, আমি বিয়ে করব, আয়োজন করো। এদিকে সন্ধ্যায় রাজ আর অধরার বিয়ে হয়ে যায়। অধরা বাসর ঘরে ঢোকার সময় বিষ খেয়ে নিয়েছে। সে চায় না রাজ নামক ধর্ষকটার সাথে সংসার করতে। অধরার খুব জোরে কান্না পাচ্ছে। একটা সময় সে রাজকে খুব ভালোবাসতো, কিন্তু যেদিন তার বোন সুইসাইড করলো, আর সুইসাইড করার পর যখন তার বোনের ডায়েরি পড়ে জানতে পারলো সুইসাইডের কারণটা ছিল রাজ, এখনও সেদিনের কথা মনে হলো। রাজকে খুন করতে ইচ্ছা করে, কিন্তু সেদিন কাউকে কিছু বলতে পারে নাই। আর এখন নিজের বোনের হত্যাকারীকে বিয়ে করতে হলো। এসব ভাবতে ভাবতে চোখ থেকে টুপটা বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তে লাগলো। বাসর রাত সবার স্বপ্নের হলেও অধরার কাছে বাসর রাতটা জীবনের কালো রাত মনে হচ্ছে। বাসর ঘরটা তার কাছে নরক মনে হচ্ছে। তার সব স্বপ্নগুলো আজ ফ্যাকাশে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় কড়া নাড়ল। অধরা তাকিয়ে দেখে রাজ রুমের দরজা লাগিয়ে এদিকে আসছে, কিন্তু এখনো বিষ কাজ করছে না। কেন? রাজ যদি সত্যি স্বামিত্ব ফলায়? না, ওর মতো একটা দুশ্চরিত্রের সাথে ঘর করা যায় না। এদিকে রাজ অধরার কাছে এসে ঘুমটা সরাতেই অধরা বালিশের নিচে থেকে টান দিয়ে ছুরি বের করে রাজের গলায় ধরল। এই অধরা কি করছো? গলা কেটে যাবে তো। বুঝতে পারছেন, এখন যদি নড়াচড়া করেন তাহলে একদম গলায় চালিয়ে দিব। এতদিন অধরার কোমল স্বভাবটাই দেখছেন, এখন থেকে ভয়ঙ্কর রূপটাও দেখবেন। শোনেন, যদি আমার সাথে কিছু করতে আসেন না, তাহলে আপনাকে নরকে পাঠিয়ে দিব। আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে পাবেন না। অধরা কি বলছো এসব? আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি।
আর বিয়ে একটি পবিত্র বন্ধন, যে বন্ধন শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা আপনার মুখে শোভা পায় না। কি করেছিল আমার বোন আপনাকে জানেন? আপু আপনাকে কতখানি ভালোবাসতো, আর আপনি আমাকে আর আপুকে দুজনকে নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার রাজ। আপনি আর যাই করেন কাউকে ভালোবাসতে পারেন না। অধরা প্লিজ বিশ্বাস করো, অদিতি আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ভুল বুঝবে কারণে তোমাকে ওর কথা কিছু বলিনি, কিন্তু সে যে এমন কাজ করবে বুঝতে পারিনি। বাহ, ভালো তো। তাই বলে আমার আপুটাকে সুইসাইড করতে বাধ্য করলেন? প্লিজ, আজ আমাদের বাসর রাত, আজকে আপাতত আমার কথা বিশ্বাস করো তুমি। আচ্ছা চলো, আজ দুজনের জীবনে একটা মর্যাদাপূর্ণ রাত, এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আপনাকে আমি এই জীবনে স্বামী হিসেবে মানতে পারবো না। আর আপনার মন চায় আপনি নামাজ পড়ে নেন। আর শোনেন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। অধরা মনে মনে ভাবছে, বিষ এখনো কাজ করতেছে না কেন? তিন্নি কি বিষ দিল তাহলে? কাল বাসায় যে নেই, তারপর দেখব নকল বিষ দেওয়ার পরিণাম। রাজ অধরাকে আর কিছু বলল না। অধরার পাশ থেকে বালিশ নেওয়ার সময় বলল, জানো অধরা, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি তোমার কাছে ঘৃণার পাত্র ছাড়া আর কেউ নই। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। যদি পারো ওই দিনের ঘটনার জন্য ক্ষমা করে দিও। আরেকটা অনুরোধ, স্বামী হিসেবে নয়, শত্রু হিসেবেই নিও। আমাদের জন্য যেন আমাদের পরিবারের কেউ কষ্ট না পায়, তারা যেন বুঝতে না পারে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা বিষ ছিল না, আমি বিষের বোতল পাল্টে দিয়েছিলাম। আপনাকে তো আমি, আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস জুড়ে শুধু তুমি রয়েছো। অধরা কিছু বলছে না। আজকে রাতটা নিয়ে তার কত স্বপ্ন ছিল, আর প্রতিটা স্বপ্ন রাজকে ঘিরে ছিল। কিন্তু রাজ তার ভালোবাসার সাথে বেইমানি করেছে। যে বোন মায়ের মতো আগলে রাখতো, সেই বোনকে হারিয়েছে রাজ নামক নরপশুর জন্য। আর যাই হোক, এমন মানুষের সাথে সংসার করা যায় না। এদিকে পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে অধরা রুমে নেই। রাজ তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজের ভাবি আসে। কি গো দেবর সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি, তুমিও না? হ্যাঁ, তলে তলে এত কিছু আমি বললেই দোষ। বিয়ে করার জন্য এত কিছু করলো, আর বিড়াল মারার কথা শুনে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানো না। যাও ফ্রেশ হয়ে খেতে আসো। রাজ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমের দরজা ধাক্কা দিতে দরজা খুলে যায়। রাজ ভিতরে ঢুকেই শক খেয়ে যায়। অধরা শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল পেঁচাচ্ছে। অধরা রাজকে দেখে চিৎকার দিয়ে ওঠে। অধরা খেয়াল করেনি যে তার টাওয়াল পায়ের সাথে ঠিকভাবে জড়াতে পারেনি। তার আগেই রাজ ভেতরে চলে যায়। অধরা আবার চিৎকার দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে অধরার টাওয়াল খুলে যায়। রাজ জয়াকে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলে, ওগো, টাওয়াল তো জড়াইতে পারো না, কিন্তু বাথরুমের দরজা তো লাগাতে পারো। এটা তোমার বাসা না, এখানে ভাইয়া আছে, বাবা আছে, যদি অন্য কেউ এসে যেত। অধরা নিজেকে রাজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। রাজ এক হাতে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। বাহির থেকে রাজের ভাবি বাথরুমের দরজা নক করে বলে, অধরা চিৎকার দিলে কেন? ভিতরে কি হয়েছে? অধরা নিজেকে রাজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজের দিকে তাকিয়ে দেখে টাওয়ালটা নিচে পড়ে আছে, শরীরে কোনো কাপড় নেই। অধরা নিজের হাতে তার চোখ দুটো ধরে ফেলে। রাজ ফ্লোর থেকে টাওয়ালটা তুলে অধরার শরীরে পেঁচিয়ে দিয়ে বাথরুম থেকে বের হতেই, কি গো দেবরজি, রাতে মন ভরেনি, এখন বাথরুমেও এসব চলছে? এই জন্যই তো বলি, ভেতরে চিৎকার শুনি একজনের, বাইরে হয় আরেকজন। বাড়িতে ভূত প্রেত ভর করলো নাকি? ভাবি, তুমিও না বেশি বলছো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। এমন সময় অধরা বাথরুম থেকে বেরোতেই ভাবি বলল, কি গো, একদিনের মধ্যেই এত ভালোবাসা? বাথরুমে একা আসা যায় না, এটাই ভালোবাসা? অধরা কিছু বলছে না। লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্য যে রূপ ধারণ করেছে সেরূপ ধারণ করেছে। রাজ পলকহীন নয়নে তাকিয়ে আছে। রাতের আধার আর এখনকার আধারের মাঝে আকাশ পাতাল ব্যবধান। অধরা ভাবিকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে অধরা শাড়ি না লুঙ্গি পরে আছে। রাজ হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। অধরা বারবার শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। রাজ দূরে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। অধরা খেয়াল করেনি রাজ রুমে এসেছে। এখন রীতিমতো অধরা রাগ হচ্ছে। শাড়িও সে পরতে পারে না, এভাবে নিচে কিভাবে যাবে?
হঠাৎ অধরা খেয়াল করলো কে যেন তার শাড়ির কুচি দিচ্ছে। কিছুই বুঝে ওঠার আগেই রাজ শাড়ির কুচি করে গুজে দেয়। তখন হাতটা অনিচ্ছা সত্ত্বেও অধরার স্পর্শকাতর জায়গায় লেগে যায়। শরীরটা কেমন যেন শিউরে ওঠে, মনে হয় সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। অধরা রাজের গালে চড় বসিয়ে দেয়। রাজ অবাক হয়ে অধরার দিকে তাকিয়ে থাকে। কি এভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি করে সাহস হয় রুমে না বলে প্রবেশ করার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওখানে হাত দেওয়ার? তোর কি মনে হয় তোর এসবে আমার মন গলে যাবে? মনে রাখিস, আমি পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি তাহলে সেটা তুই। অধরা, তুমি যতই অবহেলা করো না কেন, আমি তোমাকে ভালোবাসবই। তোমার মন ঠিকই জয় করে নিব। একটা খুনি আমার মন জয় করে নেবে, যার কারণে আমার মায়ের মতো বড় বোন আত্মহত্যা করেছে? কি দোষ করেছিল আমার বোন? কি দোষ করেছিলাম আমি? ভালোই তো বাসতাম তোকে, নিজের সবটা দিয়ে ভালোবেসেছি, তার প্রতিদান স্বরূপ নিজের কলিজার টুকরা বোনকে হারিয়েছি। আমি তোকে ঘৃণা করি, তোর মুখটাও দেখতে ইচ্ছা করে না আমার। রাজ আর অধরা তর্কতর্কির সময় রাজের ভাবি রুমে এসে বলে, কি হলো, তোমরা এভাবে থাকবে? নিচে খেতে আসো, রোমান্স করার অনেক সময় পাবে। সকালে নাস্তা করে রাজ জরুরি কাজে অফিসে চলে যায়। অফিস থেকে আসার সময় জ্যামে যখন আটকে পড়ে, হঠাৎ খেয়াল করে দেখতে পাই একটা 9-10 বছরের মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাজ নামিয়ে দিতেই মেয়েটা বলল, স্যার, একদম তাজা বেলি ফুলের মালা ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডামের অনেক খুশি হবে। রাজ মেয়েটার কাছ থেকে একটা ফুলের মালা নিয়ে 1000 টাকার নোট বাড়িয়ে দিল। স্যার, সারাদিন 500 টাকার ফুলও বিক্রি করতে পারি না, এত টাকা কিভাবে ভাঙতে দিব? তোমাকে 1000 টাকাই দিয়েছি, রেখে দাও। আর দোয়া করো তোমার ম্যাডাম যেন খুশি হয়। রাজ ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপরে রাখতেই দেখতে পেল অধরা ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। অধরা, তুমি এটা করতে পারলে? আমার কথা একবারও তোমার মনে পড়লো না? জারিফ, বিশ্বাস করো আমি ইচ্ছে করে বিয়েটা করিনি। রাজ আমাকে দেখতে গিয়ে অসভ্যতামি করেছে। তুমি যেইভাবেই হোক আমাকে নিয়ে যাও, আমি এই নরকে থাকতে পারবো না। অধরা, তুমি চিন্তা করো না, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আগামী মাসে আমি দেশে আসছি, আর তুমি পারলে রাজাকে ডিভোর্স দিয়ে দাও, পরে কোনো ঝামেলা হবে না। ওকে মাই সুইট হার্ট, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি রাজকে ডিভোর্স দিয়ে দেব। আর একটা কথা, আমি তোমার আমানতের খেয়ানত করিনি, রাজকে আমি স্বামীর অধিকার দেইনি, আর কোনোদিন দেবও না। অধরা ফোন কেটে দিয়ে পিছনে তাকাতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। অধরা রাজকে কিছু না বলে রুমে চলে গেল। অধরা ড্রেসিং টেবিলের সামনে বসে যখন চুল আঁচড়াচ্ছিল, এমন সময় রাজ বলল, অধরা, তোমার খোপাতে বেলি ফুলের মালাটা খুব সুন্দর লাগবে, একটু পরবে মালাটা? অধরা মালাটা হাতে নিয়ে বলল, তাই বুঝি? খুব সুন্দর লাগবে তাই না? আচ্ছা, তুই কি করে ভাবলি তোর দেওয়া ফুল আমি খোপায় জড়াবো? কথাটা বলে মালাটা পা দিয়ে পিষে ফেললো। রাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলা রাজ ফ্লোরে শুয়ে আছে। রাজকে শুনিয়ে শুনিয়ে জাফিরের সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে জাফির বলল, বেবি, একটা পাপ্পি দাও না। ইস, আমার শরম করে, তুমি পাপ্পি দাও। অধরার প্রতিটি কথা যেন রাজের বুকে তীরের মতো এসে বিচ্ছে। জ্যৈষ্ঠের আকাশটা যেন আষাঢ়ে দখল করে নিয়েছে। এই বুঝি মুষলধারে বৃষ্টি নামবে। অধরার কথাগুলো রাজ সহ্য করতে পারছে না, তাই অধরাকে বলল, আমার বাড়িতে অন্য পুরুষের সাথে কথা বলা চলবে না। আর মনে রেখো, তুমি আমার স্ত্রী। তুমি মানো বা না মানো সেটা তোমার বিষয়। কিসের স্ত্রী? জোর করে বিয়ে করলে স্ত্রী হয়ে যায়? 3 বার কবুল বললেই কি শরীর ভোগ করলেই লাইসেন্স পাওয়া যায়? শোন, আমি ডিভোর্স চাই। তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস, সে ভালোবাসার কসম তুই আমাকে ডিভোর্স দিবি। অধরা, এসব কি বলছো তুমি? ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। সামনের মাসে জারিফ আসবে, জারিফ এসেই আমাকে বিয়ে করবে। রাজ কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। যে অধরা তাকে কলিজা ছাড়া ডাকতো না, সে তার কাছে ডিভোর্স চাচ্ছে। সময় মানুষকে কতভাবে না পরিবর্তন করে দেয়। এদিকে দেখতে দেখতে 4 মাস হয়ে যায়। এখন রাজ আর অধরা নতুন অফিসের জন্য ঢাকায় থাকে। দুজনে একসাথে থাকলেও এতদিন রাজ অধরাকে একটা দিনের জন্য কাছে পায়নি। প্রতিদিনের মতো রাজ অফিস থেকে আসার সময় কিছু না কিছু অধরার জন্য ঠিকই নিয়ে আসবে। অধরা এ নিয়ে রাজকে নানাভাবে অপমান করবে, কিন্তু রাজের কোনো অভিযোগ নেই অধরার প্রতি, কারণ রাজ অধরাকে ভালোবাসে। প্রতিদিনের মতো রাজ আজও অফিসে চলে যায়। রাজ অফিসে চলে যাওয়ার সাথে সাথেই অধরার নাম্বারে একটা মেসেজ আসলো, দরজাটা খুলো তো। অধরা দরজা খুলতেই চমকে গেল। জারিফ, তুমি? কেমন দিলাম সারপ্রাইজ? আমি বিশ্বাস করতে পারছি না, আমার জারিফ দেশে এসেছে। দুজনের চোখেই আনন্দের অশ্রু।
অধরা আর জাফিরের এই প্রথম সামনাসামনি দেখা হলো। জাফির অধরার কাছে রাজের বিষয়ে সবকিছু শুনে বলল, তুমি চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তুমি শুধু রাজার থেকে ডিভোর্স নাও। আর আজ আমি আসি। জাফির চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজ বাসায় প্রবেশ করতেই বুঝতে পেরেছে অধরা আজ ভীষণ খুশি। কিন্তু কেন? রাত্রে অধরা জাফিরের সাথে বিয়ে নিয়ে কথা বলছে। তখন রাজ বুঝতে পারল জাফির দেশে এসেছে। জাফিরের আসার কথা শুনে রাজের বুকের ভেতরটা কেমন জানি করছে। মনে হচ্ছে প্রিয় বস্তুটা হারিয়ে ফেলতে যাচ্ছে। এদিকে অধরা জাফিরের সাথে কথা বলা শেষ করেই রাজকে বলল, রাজ, কালকেই আমি ডিভোর্স চাই। সরি, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে একটা শর্তে ডিভোর্স দিতে পারি। কি শর্ত বলো? আগামী 7 দিন তুমি আমার স্ত্রীর মতো হয়ে থাকবে, যা বলবো তাই করবে। ভয় পেও না, স্বামীর অধিকার চাইবো না, আর কোনোদিন তোমার সামনে এ মুখ নিয়ে দাঁড়াবো না। আর হ্যাঁ, আজ অফিস থেকে আসার সময় ডিভোর্স লেটার নিয়ে এসেছি, 7 দিন পর সই করে দিব। এখন বলো তুমি শর্তে রাজি কিনা? আচ্ছা, আমি তোমার শর্তে রাজি। তাহলে কাল সকাল থেকে 7 দিন শুরু। আচ্ছা, তবে আবারও বলে দিচ্ছি, স্বামীর অধিকার তুমি কখনো পাবে না আমার থেকে। রাজ মুস্কি হেসে বলল, চিন্তা করো না, ওইসব কিচ্ছু করব না, এখন ঘুমিয়ে যাও। ফজরের আজানের সময় রাজ অধরাকে ডেকে দিতেই অধরা বলল, আমি নামাজ পড়বো না, আমাকে ঘুমাতে দাও। কেন শুধু শুধু বিরক্ত করো? অধরা, ভুলে যাও না, এই 7 দিন আমার সাথে আমার কথা মতো চলবে। যাও, উজু করে আসো। রাজ অধরাকে উজু করতে পাঠিয়ে দিয়ে নিজেও উজু করে নামাজ পড়ে নিল। সকালে অধরা যখন রান্না করছে তখন রাজ অধরার সাথে থেকে হেল্প করে। অনিচ্ছা সত্ত্বেও অধরা এসব সহ্য করে যায় আর মনে মনে ভাবে 7 দিনই তো। এদিকে প্রতিদিনের মতো রাজ আজকেও অফিস থেকে আসার সময় বেলি ফুলের মালা নিয়ে নিজে হাতে অধরার খোপায় পরিয়ে দেয়। অধরা না করতে পারে না। রাতে অধরা আর রাজ ডিনার করতে বসেছে। রাজ খেয়াল করলো অধরা খাচ্ছে না। এই তুমি খাচ্ছ না কেন? হাত কেটে গেছে দুপুরে ফল কাটতে গিয়ে। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা, হা করো। না, আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। এই 7 দিন কোনো কৈফিয়ত শুনতে চাই না, হা করো। অধরা রাজের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে আর খাবার খাচ্ছে। 3 দিন খুব ভালো কাটলো। তৃতীয় দিন রাজ অফিসে। এমন সময় বৃষ্টি নামলো। অধরা ছেলেবেলা থেকে বৃষ্টি পাগল। বৃষ্টি শুরু হলেই অধরা ছাদে গিয়ে ভিজতে গেল। প্রায় ঘন্টাখানেক ভিজার পর রুমে এসে কাপড় চেঞ্জ করতেই কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। রাজ বাসায় এসে দেখে অধরা বিছানায় শুয়ে আছে। অধরাকে দুবার ডাক দিয়েও যখন বিছানা থেকে উঠছিল না তখন মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। রাজ কি করবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ জলপটি দিয়ে দেখলো জ্বর কমছে না, তাই আর দেরি না করে রাতেই হসপিটালে নিয়ে যায়। হসপিটাল 2 দিন রাজ অধরার পাশেই থাকে। 3টা দিন এক মুহূর্তের জন্যও রাজ অধরার চোখের আড়াল হয়নি। অধরাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে মেডিসিন নেওয়া সব করেছে। শুধু 2 দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর রাজ অধরাকে রান্না করতে দেয়নি। এদিকে রাজ রান্না করতে গিয়ে তার হাত পুড়িয়ে ফেলেছে, আর এর আগে তো কখনো রান্না করেনি, সেই জন্য দুপুরে রাজ যখন অধরাকে খাইয়ে দিতে যায় তখন অধরা খেয়াল করে রাজের ডান হাত পুড়ে ফুসকে উঠেছে অনেকগুলো। রাজকে জিজ্ঞাসা করতেই বলে, ওই একটুখানি হাত তেলের ছিটা লেগেছিল, তুমি কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি তো গোসল করনি, আমি পানি তোলে কাপড় রেখে আসছি, তুমি গোসল করে আসো। ঠিক মতো গোসল না করলে তো শরীর আরো খারাপ লাগবে। অধরা গোসল করে বের হতেই রাজ বিছানায় বসিয়ে অধরার মাথার চুল আশ্রে দেয়, তারপর তেল লাগিয়ে দেয়। অধরার এইসব সহ্য হয় না, কিন্তু সহ্য করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। আর কয়েকটা দিনই তো মাত্র, আর বাকি 2টা দিন। অধরা এখন সম্পূর্ণ সুস্থ। এইদিকে অধরার দিনগুলো যেন যাচ্ছেই না। আর মাত্র 2টা দিন, তারপর যে জাফিরকে পেতে যাচ্ছে। কিন্তু এই 2 দিন অধরার কাছে 2টি মাসের সমান লাগছে। দেখতে দেখতে 6টা দিন চলে যায়। আজকের রাতটা পোহালেই কাল সকালে অপেক্ষার 7 দিন পূর্ণ হবে। রাজ অধরার মাথায় হাত বোলাচ্ছে। অধরার বড্ড রাগ হচ্ছে, তবুও কিচ্ছু বলছে না। সে নতুন সকালের নতুন একটা সুন্দর ভোরের আশা করছে, যে ভোরে থাকবে না কোনো খুনির ছায়া। এদিকে রাজ অধরার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, অধরা, সত্যি কি জারিফ আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে? রাজ দেখলো অধরা ঘুমিয়ে গেছে। চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে অধরার মুখে পড়ছে। এমনিতেই রূপকথার রাজকুমারীর মতো দেখতে অধরা, চাঁদের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। রাজের মন চাচ্ছে অধরার কপালের চুলগুলো সরিয়ে তার কপালে চুমু এঁকে দিতে, কিন্তু না। এদিকে অধরার মাঝরাতে কারোর কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। অধরা বুঝতে পারে পাশের রুমে কে যেন কাঁদছে। তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে পাশের রুমে উকে দিতেই দেখে রাজ জায়নামাজে বসে মোনাজাত করে কান্না করছে, আর কি যেন বলছে। অধরা একটু মনোযোগ দিয়ে শুনতে পেল রাজ বলছে,
হে আল্লাহ, রাত্রি যতই গভীর হয় ততই তোমার দরজা বান্দার জন্য উন্মুক্ত হয়। তুমি না শেষ রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য শেষ আসমানে আসো? ও আল্লাহ, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে তোমার পথে আনার জন্য চেষ্টা করেছি। হেদায়েত দানের মালিক তুমি। আমি আমার কর্মের জন্য তোমার কাছে তওবা করছি। ও আমার আল্লাহ, তুমি অধরাকে আমার জন্য কবুল করে নাও। তুমি তো জানো কতটা ভালোবাসি আমি তাকে। তুমি তো সত্যিটাও জানো। ও আল্লাহ, অধরাকে আমার করে দাও। অধরার কাছে রাজার কান্না অসহ্য লাগছে, তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত সারা রাত ওইভাবেই কাটিয়ে দিল। সকালবেলা ভোরের আলো পড়তেই অধরার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তার খুশি খুশি লাগতেছে, আজ থেকে সে মুক্ত। কিন্তু কোথাও রাজকে দেখতে পাচ্ছে না। রাজকে তাকে ডিভোর্স দিবে না? হঠাৎ খেয়াল করলো টেবিলের উপর ডিভোর্স পেপার, তার পাশেই একটা চিরকুট। অধরা দেখলো ডিভোর্স পেপারে রাজ সাইন করে দিয়েছে। সাইনটা দেখেই ঈদের চাঁদ দেখতে পাওয়ার মতো আনন্দ হচ্ছে। ডিভোর্স লেটারের পাশে থাকা চিরকুটটা পড়তে শুরু করলো। তোমাকে কি বলে সম্বোধন করব সে ভাষা আমার জানা নেই। আজ থেকে তোমার প্রতি আমার কোনো অধিকার রইল না। আজ থেকে তুমি মুক্ত। তুমি তো এটাই চেয়েছিলে। আজকের পর থেকে আর কেউ বেলি ফুলের মালা নিয়ে এসে তোমাকে বলবে না ভালোবাসি, বলবে না তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে, আর কেউ তোমাকে জোর করে খাইয়ে দিবে না, আর কেউ হয়তো তোমার জন্য হাত পরে রান্না করবে না, বলবে না নামাজ পড়তে। জানো, খুব করে চেয়েছিলাম জান্নাতে তোমাকে নিয়ে একসাথে থাকতে। জানি তোমার রাত্রে উঠতে কষ্ট হতো, তারপরও 7টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করেছি। জানো অধরা, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তুই যতক্ষণ আমার পাশে থাকতে মনে হতো পুরো পৃথিবীটাই আমার পাশে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতাম না, জোর করে ভালোবাসা হয় না। তুমি তো আমাকে ভালোবাসতে, একটা সময় কলিজা ছাড়া ডাকতেই না। কিন্তু আজ বুঝতে পারলাম তুমি আমাকে ঘৃণা করো, প্রচণ্ড ঘৃণা করো। আমাকে ক্ষমা করে দিও জোর করে তোমাকে বিয়ে করার জন্য। আর হ্যাঁ, আজকের পর থেকে বিরক্তিটা আর কোনো দিন তোমার সামনে আসবে না। ভালো থেকো। আর হ্যাঁ, তুমি না বলেছিলে কবুল 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 3 বার বললেই বিয়ে হয় না? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ে হয় আল্লাহর পবিত্র কালাম পড়ে। আর পবিত্র কালামের একটা বন্ধন থাকে, এই বন্ধনটাই একদিন তোমাকে খুব করে কাঁদাবে। ভালো থেকো, বিরক্তিটা আর তোমার জীবনে আসবে না। চিঠি পড়া শেষ হলেই অধরার চোখের সামনে তার বোনের সুইসাইড করার চেহারাটা ভেসে উঠল। অধরা মনে মনে বলল, যাক, অবশেষে খুনির হাত থেকে বাঁচলাম। অধরা ডিভোর্স লেটারটা নিয়ে সোজা জাফিরের বাসায় চলে যায়। জাফিরের রুমের কাছে যেতেই শুনতে পাই, আরে কি বলিস, ওই বিয়ে করা মেয়েকে আমি বিয়ে করব? শুনেছি আজ ডিভোর্স নিবে, ভাবছি হোটেলে নিয়ে ব্যবহার করে ছেড়ে দিব। মেয়েটা সুন্দর, তাই একটু বেশি সময় দিতে হচ্ছে। আরে দোস্ত, তুই একলাই খাবি নাকি? আমাদের নিবি না? আরে তোরাও আছিস, আগে আমি যাব তারপর তোরা। আর হোটেল বুক করার টাকা কিন্তু তুইই দিবি। জাফিরের কথা শুনে অধরার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। জাফির তাকে নয়, তার শরীরটাকে ভালোবাসে। অধরা জাফিরের সাথে কথা না বলেই তার বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হতেই ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, আপু, আপনি একটু ইবনে সিনা হসপিটালে দেখা করেন। অধরা হসপিটালে গেলে নার্স একটা রোগীর সামনে নিয়ে যায়। বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক থাকা সত্ত্বেও লোকটাকে চিনতে ভুল হলো না। অধরার একটা আপুর ফ্রেন্ড হাবিব। অধরাকে দেখেই হাবিব বলল, আমি আর বাঁচব না হয়তো, তাই সত্যিটা বলে যেতে চাই, তোমার আপু সুইসাইড করেনি, আমি ধর্ষণ করে মেরেছি। কি বলছেন এসব? আপু যে সুইসাইড নোট লিখেছিল, রাজ যদি তাকে ভালো না বাসে তাহলে সে সুইসাইড করবে, আর আপু তাই করেছিল। হ্যাঁ, সুইসাইড নোট লিখেছিল, কিন্তু সেটা মিথ্যা ছিল। আমি জানতাম অদিতিয়া রাজকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, তাই আমি ওর সাথে প্ল্যান করে বলি, রাজকে সুইসাইডের হুমকি দিয়ে চিরকুট লিখে সুইসাইড করার অভিনয় করবি, তখন দেখবি রাজ সত্যি তোকে অনেক ভালোবাসবে। অদিতিয়া সরল মনে রাজি হয়ে যায় আর সুইসাইড নোট লিখে ফেলে, আর তখনই অদিতিয়াকে দর্শন করে মেরে ফেলি, যেন রাজ ফেসে যায়। কিন্তু তুমি সুইসাইড নোট পুলিশের কাছে দাওনি। সেদিন আমার বিচার না হলেও প্রকৃতি আমাকে ছাড়েনি। হসপিটালে এসে মৃত্যুর প্রহর গুনছি, শরীরে মরণবেদী ক্যান্সার বাসা বেঁধেছে। হাবিব আর কথা শেষ করতে পারল না। কথা বলতে বলতেই সে মারা গেল। এইদিকে অধরার সামনে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার, রাজ ফুলের মতো নিষ্পাপ। এতটা ভালোবাসার পরও রাজকে অধরা চিনতে পারল না। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগতেছে। হসপিটালের বেঞ্চে অধরা বসে পড়ল, চোখের পানি টলমল করতেছে। খুব সুন্দর করে সেজেছিল আজ জাফিরের জন্য। কালো পাড়ের নীল শাড়ি, খোপায় বেরি ফুলের মালা, কপালে ছোট্ট করে একটা বিন্দুর মতো কালো টিপ, সুচায়না চোখ জোড়াতে সরু করে কাজল দিয়েছিল সে। কিন্তু সে কাজলগুলো মনে হয় আর ধরে রাখতে পারবে না। হসপিটালের বেঞ্চে বসে বসে রাজের কথা ভাবছে। এমন সময় একটা নার্স বলল, আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো।
আপু, কয়েকদিন আগে আপনি আসছিলেন না জ্বর নিয়ে এই হসপিটালে? হ্যাঁ আপু, কেন, কি হয়েছে? কিছু না আপু। আপু, আপনার হাজবেন্ড আসেনি? না, ওই আজ বাসায়। আপু, একটা কথা বলি। হ্যাঁ বলো। আপু, আপনি কি এমন ভালো কাজ করেছেন যার জন্য এমন স্বামী পেয়েছেন? কি বলছো আপু? আপু, আপনি সত্যিই অনেক ভাগ্যবতী। হসপিটালে 4 বছরে কত কাপল দেখেছি, কত ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছি, কিন্তু আপনার স্বামীর মতো কাউকে দেখিনি। সারা রাত আপনার জন্য নামাজ পড়ে কান্না করেছে যেন আপনি সুস্থ হয়ে যান। একটা মানুষ আরেকটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, আপনার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না। দিনের বেলাতে আপনাকে মুখে তুলে খাইয়ে দিল। আপু, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার স্বামীটা নেশা করে, তবুও ছেড়ে যেতে পারছি না। আল্লাহ যেন আমার স্বামীকে আপনার স্বামীর মতো ভালো বানিয়ে দেয়। অধরা নার্সকে ধরে কান্না করে দিল। সে ভাবতেই পারছে না সে কোথায় যাবে। অধরার জড়িয়ে ধরা দেখে নার্স হতভম্ব হয়ে যায়। অধরা নার্সকে বিদায় জানিয়ে তাড়াহুড়া করে বাসায় এসে পড়ে। বাসায় আসতেই শুনতে পাই কে যেন ডাকছে, এই কলিজা, বেলি ফুলের মালা এনেছি, খোপায় জড়াবে না? অধরা দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে যায়, কিন্তু না, রুমে কেউ নেই। অধরা রাজের দেওয়া ফেলে রাখা চিরকুট বুকের সাথে জড়িয়ে কাঁদতে থাকে। রাজের মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। বুকের ভেতরটা কেমন জানি দুমড়ে মুচকে যাচ্ছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। অধরা তার ফোন থেকে বারবার রাজের নাম্বারে ফোন দেয়। নাম্বারটা বারবার বন্ধ শোনাচ্ছে। বাসায় ফোন করে রাজের মাকে রাজের কথা বললে তারা বলল, রাজ তো বাসায় আসেনি মা। অধরা ফোন কাটতেই ডিভোর্স লেটার চোখে পড়ল। ডিভোর্স লেটার হাতে নিয়ে বুঝতে পারলো ডিভোর্স লেটার ফোটায় ফোটায় জলের সাপ। অধরার আর বুঝতে বাকি রইল না, রাজ ডিভোর্স লেটার সাইন করতে গিয়ে কান্না করেছে। অধরা আর এক মুহূর্ত দেরি করলো না, ডিভোর্স লেটারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো এবং বিকেলের টিকিট করে বাসে করে রাজের বাসায় এসে পড়লো। বাসায় এসে রাজের মাকে বলল, মা, রাজ এখনো বাসায় ফেরেনি? না তো মা, আরেকটা কথা তোমাকে যে কিভাবে বলি। মা, কি বলবেন বলেন, আমি কিছু মনে করব না। মা, রাজ আমার সাথে সব শেয়ার করেছে এবং তোমাকে ডিভোর্স দেওয়ার আগের দিন ফোন করে অনেক কান্না করেছিল। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু যখন শুনলাম ডিভোর্স তোমার ইচ্ছাতেই হচ্ছে, তখন আর আটকাইনি। তোমাকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম। মানছি বিয়ের আগে রাজ একটা সিন ক্রিয়েট করেছিল, সেই জন্য আমিও ক্ষমা চাচ্ছি। আমাদের ক্ষমা করে দিও মা। আমার ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে। দোয়া করি তুমি সুখী হও। তোমাকে চাইলেও আর এই বাড়িতে রাখতে পারবো না। আরেকটা কথা, আমার ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসতো। আচ্ছা, এসব বাদ দাও মা, তুমি ভালো থেকো। মা, কি বলছেন? আপনি ক্ষমা চাচ্ছেন কেন? মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক বড় ভুল করছি। আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না। এমন সময় অধরার বাবা আসলো। অধরা তার বাবাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। বাবা, তুমি কেন আসছো? শুনলাম রাজ নাকি তোকে ডিভোর্স দিয়েছে, তাই তোকে নিতে আসলাম। অধরা আর তার বাবাকে কিছু বলতে পারল না। বাসায় আসার পর রাজের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পরিচিত একজনের কাছে শুনেছে রাজ নাকি আমেরিকা চলে যাবে কিছুদিনের মধ্যে। অধরা ভাবতে পারছে না এই মুখ নিয়ে কিভাবে রাজের সামনে গিয়ে দাঁড়াবে। যতই দিন যাচ্ছে রাজের স্মৃতিগুলো ততই মনে পড়ছে। রাজের খাইয়ে দেওয়া, অফিস শেষ করে বেলি ফুলের মালা নিয়ে আসা, সবকিছু। একদিন হঠাৎ শুনতে পেল রাজের বিয়ে, তাও অধরার বান্ধবী জেনিফার সাথে। অধরা বিশ্বাস করতে পারছে না রাজের বিয়ে। কলিজাটা ফেটে যাচ্ছে তার। না, এ বিয়ে যেভাবেই হোক আটকাতে হবে। রাজকে ছাড়া সে বাঁচবে কিভাবে? কোনো মতে রাজের ঠিকানা সংগ্রহ করে রাজের নতুন বাসায় গেল। রাজ ফোনে কার সাথে কথা বলছে অধরাকে দেখে ফোন রেখে দিয়ে বলল, আপনি কেন এসেছেন? আমি আমার স্বামীর কাছে এসেছি। তাই বুঝি? কিসের স্বামী আমি? একটু বুঝিয়ে বলবেন। আপনাকে আমি ডিভোর্স দিয়েছি, আপনি তো এটাই চেয়েছিলেন। রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই সব না জেনে করেছি। ক্ষমা? সে তো তোমাকে ডিভোর্স লেটারের সাথেই করে দিয়েছি। কি চাও আর কত কষ্ট দিতে চান আপনি আমাকে? সেই ফুলসজ্জার রাত থেকে আপনি আমাকে কত অপমান না করেছেন, সব আপনাকে ভালোবাসার কারণে। আমি চাইলেই আপনার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতাম, কিন্তু কেন নিনি জানেন? আপনাকে বড্ড বেশি ভালোবাসতাম, বলতে পারেন নিজের থেকেও বেশি। এই জন্যই আপনি যত্ন সহকারে কষ্ট দিয়েছেন। সারা রাত আমার কাঁদতে হয়েছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। রাজ, তুমি মারো কাটো যাই করো, তবুও আমাকে তাড়িয়ে দিও না। এই কতদিনে বুঝতে পেরেছি তুমি আমার কতটা জায়গা জুড়েছিলে। আপনি যাবেন? আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না আর। এমন সময় জেনিফা এসে রাজকে বলল,
হাই বেবি, আমি কখন থেকে ওয়েট করতেছি বিয়ের কেনাকাটা করতে। যাবে না? জানেমান যাব, তবে দিনটা মনে হয় আজ অশুভ যাবে। সকালে কার মুখ দেখতে হলো। আচ্ছা এসব বাদ দাও, চলো শপিং করে একটু পার্কে ঘুরতে যাব। জেনিফা গিয়ে রাজের হাত ধরল। অধরার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারতেছে না। এদিকে রাজ আর জেনিফা যখন বাসা থেকে বের হবে এমন সময় অধরা বলল, রাজ প্লিজ যেও না, তোমাকে ছাড়া সত্যিই আমি মরে যাব। আর আই জেনিফা, তুই আমার বন্ধু হয়ে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছিস? কেমন বন্ধু তুই? বন্ধু? কিসের বন্ধু? তাছাড়া রাজকে আমি ভালোবাসি, এত তো তোর কোনো প্রবলেম হওয়ার কথা না। তুই তো রাজকে ডিভোর্স দিয়েছিস, এখন কেন আসছিস আমাদের মাঝে? তোকে যেন নেক্সট টাইম রাজের সামনে না দেখি। অধরা এবার জেনিফার সামনে রাজের দুপা জাপটে ধরে বলল, রাজ আমাকে ছেড়ে যেও না, তুমি যা বলবে তাই করব। তোমার বাসার কাজের মেয়ে করেই রেখে দিও, তবু আমাকে তাড়িয়ে দিও না। অধরা এসব কি করছো? পা ছাড়ো প্লিজ। না, পা ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার পা ছাড়বো না। অধরা এসব কি হচ্ছে? আমি জেনিফারে কথা দিয়েছি, তাকেই বিয়ে করব। আমার এখন আর কিছুই করার নেই। এছাড়া তুমি ডিভোর্স চেয়েছিলে, তখন যা হয়েছিল তোমার ইচ্ছাতেই হয়েছিল, এখন যা হবে আমার ইচ্ছাতেই হোক। রাজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যিই মরে যাব। অধরা প্লিজ পা ছাড়ো। আর একটা কথা, তুমি আর আমাদের মাঝে এসো না। যদি কখনো আমার সামনে এসো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে রাজ চলে গেল। অধরা শুধু রাজের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল পলকহীনভাবে। এদিকে অধরা বাসায় গিয়ে আর ঘুমাতে পারল না। বারবার রাজের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। রাজের সাথে কাটানো বিরক্তিকর সেই স্মৃতিগুলো আজ বড্ড বেশি মিস করছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। অধরা রাজকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। দেখতে দেখতে রাজ আর জেনিফার বিয়ের দিন ঠিক হয়ে গেল। জেনিফাই অধরাকে ফোন করে আর খবর দেয়। রাজ আর জেনিফার বিয়ের আগের দিন রাত কান্না করে। শেষ রাতে আর সহ্য করতে না পেয়ে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেয় আর রাজের ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা অধরার মা দরজা খোলা দেখেই অধরার রুমে এসে দেখে অধরা ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে অধরাকে ইমার্জেন্সি বিভাগে অ্যাডমিট করে। অধরার বাবা রাজকে ফোন করে সবকিছু বলে। রাজকে যখন অধরার বাবা ফোন করে, রাজ তখন ফ্লাইটের অপেক্ষা করছে। সে মনস্থির করেছে আমেরিকা চলে যাবে, কিন্তু ফোন পেয়ে সরাসরি হসপিটালে এসে পড়ে। সাথে সাথেই জেনিফাকে ফোন দেয়। রাজ হসপিটালে আসতেই অধরার বাবা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে সবকিছু বলে। বাবা রাজ, আমি জানি আমার মেয়েটা ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার একটা মাত্রই মেয়ে, ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? বাবা চিন্তা করবেন না আপনি, আমি দেখছি কি করা যায়। এমন সময় নার্স এসে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছে, বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। সবাইকে রেখে রাজ একাই অধরার কেবিনে গেল। অধরা রাজের আসার শব্দ পেয়ে ওপাশে ঘুরে শুয়ে পড়ল। রাজ অধরার পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। তারপর বলল, কেন মরতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? তোমার না জেনিফা আছে, আজ না ওকে বিয়ে করার কথা? আমি পারবো না এসব সহ্য করতে, তাই মৃত্যুকেই বেছে নিয়েছি। আর একবার বাজে কথা বললে সত্যি সত্যি জেনিফারে বিয়ে করে নিব। মানে কিছুই না। আমি আর জেনিফা প্ল্যান করছিলাম যেন তুমি বুঝতে পারো ভুলটা। আমি আজ আমেরিকা চলে যেতাম, কিন্তু তোমার পাগলামিতে আর যেতে পারলাম কোথায়? আমাকে ছেড়ে তুমি যদি আবার কোথাও যাও আমি সত্যিই মরে যাব। ছি ছি, কি বলো? তুমি মরে গেলে ফুলসজ্জা করব কার সাথে? এখনো তো অনেক কিছুই বাকি। যা দুষ্টু, শরম করে না বুঝি আমার? তাই বুঝি, তাহলে জেনিফার কাছে যাই। কথা শেষ করার আগেই অধরা রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। তোমাকে এই বুক থেকে মৃত্যু ছাড়া আর কেউ কখনো আলাদা করতে পারবে না। তুমি যে গধূলিবেলার রাজকুমার আমার বড্ড বেশি ভালোবাসি। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না। নতুন নতুন গল্পের অপেক্ষা করুন আর আমাদের সাথেই থাকুন।